পড়ছি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ ৮ম পর্ব। ভেবে কি সত্যি কেউ কিছু করতে পারে? বাবার শব্দটা মুখে এসেও আসে না, অনভ্যাসে মুখের মধ্যেই যেন আটকে যায়। কত মেয়ে তো হঠাৎ বিধবাও হয়। হরি হরি, নবকুমার ক্রুদ্ধ কণ্ঠে বলেন। যা মুখে এলো তা বললেই হলো? আশ্চর্য! কোথায় রইল মা, কোথায় রইল মেয়ে? প্রকৃতিটি দেখছি এক ছাঁচে ঢালা, মুখ দিয়ে বার করলি কি করে এ কথা? সত্যি কথা বলতে বাধবে কেন? এবার বোধ করে জোর করেই বাবার শব্দটা উচ্চারণ করে সুবর্ণ। বলে, তুমি কি আমায় থাকতে দিতে হবে ভেবে ভয় পাচ্ছ বাবা? নবকুমার হঠাৎ বিচলিত হন। নবকুমারের চোখ দিয়ে এক ঝলক জল এসে পড়ে। সে অবসরে সাধন বলে ওঠে, ভয় পাওয়ার কথা হচ্ছে না, তবে আশ্চর্য হচ্ছি বই কি, যারা এই এত বছরের মধ্যে কখনো পাঠালো না তারা হঠাৎ ইচ্ছে করে। এই সময় অন্য কথা বলে ওঠে। বাবার হাঁটুর নিচে থেকে, পিসি শাশুড়ির টাকা কমে গিয়েছিল বলে শাশুড়িটা বলেছিল, বউরা কিছুদিন বাপের বাড়ি থাক, আমার বেশি খরচ হবে না। তা পিসি বলেছিল কেন যাব না, তাই ওরা রেগে টেগে বলেছে তবে চলে যাও, থাকতে হবে না আমাদের বাড়িতে। তা সে প্রস্তাবে রাজি হলে ক্ষতিটা কি ছিল? সাধন বলে, সেটা তো খারাপ কিছু ছিল না, কিছুদিন বেরিয়ে যেতে। নবকুমার বলে ওঠেন, হ্যাঁ সেটা তো ভালোই হতো, আহ্লাদ করে চলে এলে পারতে, ফাঁকতালে দুদিন থাকা হয়ে যেত। ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিসে আমার লোভ নেই বাবা। নবকুমার যেন একটু চমকে ওঠেন, কথাটা কেমন নতুন লাগে তার কাছে, কিংবা নতুনও নয়, শুধু ভুলে যাওয়াটা একটা সুরের মতো। সুবর্ণর মা সত্যবতীও যেন এরকম সুরেই কথা বলতো না। কিন্তু এখন সময়টা সঙ্গীন, হারানোর সুর নিয়ে মাথা ঘামাবার সময় নয়। যে মেয়ে তার কাছে প্রায় মৃত অথবা সম্পূর্ণ অপরিচিত, হঠাৎ সেই মেয়েকে ঠিক আছে তুই চিরকাল আমার ঘর ভরে আমার বুক ভরে থাক বলা শক্ত বই কি। কে জানে মেয়ের কি প্রকৃতি, কি রীতি, কেন তারা এমন করে বিদায় করে দিয়েছে, কিছুই তো জানা নেই। তাছাড়া তিনি বাপ মেয়ের হিতাহিত দেখতে হবে। মেয়ে যদি তেজ করে স্বামীর ঘর ত্যাগ করে। নবকুমার বিচলিত গলায় বললেন, আর সব বউরা কি বলেছিল? আর সব বউরা? সুবর্ণ বিদ্রুপের গলায় বলে, আর সব বউরা তো বাপের বাড়ি যেতে পারলেই নাচে, মান মর্যাদা বোধ থাকলে তো। যত মান মর্যাদা তোমার, কেমন হবেই তো। মানি মায়ের, মানি মেয়ে, মা একটা সংসার ধ্বংস করে বসে আছেন, মেয়েও। নবকুমার হঠাৎ চুপ করে যান, হঠাৎ পেছন ফেরেন, হয়তো চোখ দুটো আড়াল করতেই। সাধন এই সব ভাব প্রবণতা পছন্দ করে না। সাধন বলে ওঠে, ওসব কথা থাক বাবা, কথা হচ্ছে এ ব্যাপারের একটা বিহিত করা দরকার কিনা। কিনা মানে? নবকুমার উদ্দীপ্ত গলায় বলেন, করতেই হবে। তারা বলল ত্যাগ করলাম, অমনি ত্যাগ হয়ে গেল, এ একটা কথা নাকি? তাদের কাছে গিয়ে নাকে খত দিয়ে মাপ চাইতে হবে? নাকে খত দিয়ে মাপ চাইতে হবে? একটা ধাতুপাত্র যেন কথা কয়ে ওঠে। এ কি স্বর, কি ভয়ানক! এ স্বর যে বড্ড পরিচিত নবকুমারের। আশ্চর্য, মায়ের মতনই হয়ে বসে আছে মেয়েটা। কেন ভাইদের মতো হতে পারত না? কিন্তু এর ভার বইবার শক্তি নেই নবকুমারের, তাই নবকুমার তরল হবার চেষ্টা করেন। তা হবেই তো, শ্বশুরবাড়ি বলে কথা, মায়ের মতো খুব নাটক নভেল পড়বার অভ্যেস হয়েছে বুঝি, তাই এত মানমর্যাদার জ্ঞান। ওসব বুদ্ধিকে প্রশ্রয় দিতে নেই। 2-4 দিন যাক, আমি নিজের সঙ্গে করে গিয়ে শাশুড়ি মাগিকে তোয়াজ করে আসব। আমি তো আর কখনো ওখানে যাব না বাবা। শান্ত স্বর সুবর্ণর, মেয়ের কণ্ঠস্বরে উদ্বেগ অনুভব করেন নবকুমার। যা হোক করে বুঝিয়ে বাগে আনা যাবে বলে মনে হয় না, দেখা যাক ভুলিয়ে ভালিয়ে আনা যায় কিনা। বলেন, শোনো খ্যাপা মেয়ের কথা, একেবারে কাটান ছেড়ান করলে চলে? যাব বুঝিয়ে সুঝিয়ে পাজি দেখিয়ে, বরং আনবো একবার 2 মাসের জন্যে। একটা ভালো হলো, সাপে বর হলো।
আসা যাওয়া ছিল না, আসা যাওয়ার পথ খুলল। সুবর্ণ ছাদ থেকে নেমে এসে বসেছিল সিঁড়ির ধাপে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তুমিও তাহলে আমায় তাড়িয়ে দিচ্ছ বাবা? তাড়িয়ে? ছি ছি, এ কি কথা? নবকুমার বলেন, সাধন, শুনছিস তো বোনের কথা? শুনছি বই কি। সাধন বলে, তবে মনে হচ্ছে মায়া মমতার প্রশ্ন এখন নয়, মেয়েদের যেটা আসল আশ্রয়। আসল আশ্রয়? সুবর্ণ হেসে উঠে বলে, আসল আশ্রয়ের দাম তো ধরা পড়ে গেল দাদা। এক নিমেষের এদিক ওদিক বলে দিল বিদায় হও, তবু সেই আশ্রয়কে আসল আশ্রয় বলে আঁকড়ে থাকতে হবে? সাধনের বউ সুধীরবালা এইসব কথাবার্তার মধ্যেই তাড়াতাড়ি জলখাবারের আয়োজন করে ফেলেছিল। গৃহপ্রত্যাগত স্বামীর জন্যও বটে, আগন্তুক ননদের জন্যও বটে। দুখানি ধবধবে কাঁসার রেকাবি করে ধরে এনে দেয় সে দুটো মানুষের সামনে। আগে আসন আনে জলের গ্লাস। শ্বশুর এ সময় খান না, অতএব তার জন্য প্রয়োজন নেই। সুবর্ণ সেই রেকাবির দিকে তাকায়। বড় বড় দুটি রসগোল্লা, দুখানা করে অমৃতি আর দুখানা করে নিমকি। সহসা হেসে ওঠে সুবর্ণ। জোরে জোরে হেসে বলে, কি বউ, বিদেয়ের ইশারা নাকি? বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। নবকুমার বউয়ের মুখের দিকে তাকান। গৃহিণীহীন গৃহের গৃহিণী, ভয় একটু করতেই হয়, তাই তাড়াতাড়ি বলেন, ও কি কথা সুবর্ণ, কতদিন পরে এসেছিস তুই, একটু মিষ্টিমুখ করবি না? সুবর্ণ তিক্ত হাসি হেসে বলে, করলাম তো অনেক, রসগোল্লাটা আর সইবে না বাবা, তার চেয়ে তুমি বরং একটা গাড়ি ডাকো। গাড়ি ডাকো? নবকুমার ব্যস্ত গলায় বলেন, এক্ষুনি গাড়ি ডাকবো মানে? আজই আমি ছাড়ছি কি না, এক্ষুনি শুদ্ধি এসে যাবেন। তোর সেই পিসি রে, মনে আছে তো? তাকে ভুলে গেছিস? বেতো মানুষ, মালিশ করাচ্ছে, বলল যাচ্ছি এক্ষুনি। আজ আর নয়, বললাম তো দুটো দিন যাক, তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে 7 হাত নাকি খত দিয়ে 2 মাস নিয়ে আসবার জন্য অনুমতি চেয়ে আনবো। কিন্তু সুবর্ণ কি হঠাৎ কালা হয়ে গেল? সুবর্ণ শুনতে পেল না এসব কথা, তাই সেই আগের মতন ধাতব কণ্ঠে উচ্চারণ করে উঠল, দাদা, একটা গাড়ি ডাকো। সাধন এবার বোধ করি ঈষৎ সংকুচিত হয়, বলে, আজই এই দণ্ডে যাবার কি দরকার, বরং আজ একবার আমি ওদের ওখানে গিয়ে। সাধনের কথা শেষ হয় না। এক পাশে দাঁড়িয়ে থাকা অন্য বলে ওঠে, কেন খালি খালি বলছো বাবা, পিসি মরে গেলেও আর শ্বশুরবাড়ি যাবে না। বটে বটে, রাগে আগুন সাধন মেয়ের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, যাবে না বলেছে তোমায় কানে ধরে, পাঁজি ডেপো মেয়ে, হচ্ছেন তৈরি আরেকখানি। আহা, থাক থাক, কচি মেয়েটাকে কেন শুধু শুধু। নবকুমার বলেন, কুটকচালে কথা রাখ দিকি, নে খা, দাদার সঙ্গে বসে খেয়ে নে। সেই তোর ননির দোকানের রসগোল্লা, ছোটবেলায় যার জন্যে জিভে জল পড়তো তোর। ননি বুড়ো এখনো। ননির নামে নরম হতে পারত সুবর্ণ, ছেলেবেলার উল্লেখে কোমল, কিন্তু কিসে থেকে যে কি হয়, হঠাৎ সুবর্ণলতা একটা অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা বসে পড়ে নিজের কপালটা ঠাই ঠাই করে দেওয়ালে ঠুকতে ঠুকতে বলে, কেন কেন তোমরা সবাই মিলে আমাকে অপমান করবে, কেন কেন? ভিতরের অব্যক্ত যন্ত্রণাকে প্রকাশ করবার আর কোনো ভাষা খুঁজে পায় না বলেই সুবর্ণ ওর এই এতদিনকার বিবাহিত জীবনের পুঞ্জীভূত সমস্ত প্রশ্নকে এই একটিমাত্র শব্দের দ্বারা ব্যক্ত করতে চায়। হয়তোবা শুধু তাও নয়, সমস্ত অবরুদ্ধ নারী সমাজের নিরুদ্ধ প্রশ্নকে মুক্তি দেবার দুর্দমনীয় বাসনা এটা, যা সত্যকার কোনো পথ না পেয়ে এমন উন্মত্ত চেষ্টায় মাথা কুটে মরে। হয়তো 20 শতাব্দীর শেষার্ধেও সভ্যতা আর প্রগতির চোখ ঝলসানো আলোর সামনে সাজিয়ে রাখার রংচঙে পুতুল মেয়েদের পিছনের অন্ধকারে আজও কোটি কোটি মেয়ে এমনিভাবে মাথা কুটে কুটে প্রশ্ন করছে, কেন কেন? সুবর্ণলতার যুগ কি শেষ হয়ে গেছে? কোনো যুগই কি কোনোদিন নিশ্চিহ্ন হয়ে যায়? হয়তো যায় না। হয়তো বৃদ্ধা পৃথিবীর শীর্ণ পাঁজরের খাঁজে খাঁজে কোথাও কোনোখানে আটকে থাকে ফুরিয়ে যাওয়া যুগের অবশিষ্টাংশ।
এখানে ওখানে উকি দিলে তার সন্ধান মেলে, যেখানে মাথা কোটার প্রতিকার নেই, যেখানে লক্ষ লক্ষ কেন ছুটোছুটি করে মরছে, তবে দৃশ্যমান মাথা কোটার প্রতিকার হয়। ও কি, ও কি বলে ধরে ফেলেন নবকুমার। সাধন জল এনে কপালে ছিটোয়, সুধীরবালা ঘোমটা দিয়ে বাতাস করে। আর ঠিক এই সময় সৌদামিনী এসে দাঁড়ান ভাঙা কোমর নিয়ে। তাসের আড্ডা রোজই বসে, সন্ধে থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। বাড়ির মেয়েরা হাড়ি আগলে বসে থাকতে হয় ঝিমোয়, নয় ঘুমিয়ে নেয় একপালা। তবে নিশ্চিন্তের ঘুম তো নয়, কখন যে বৈঠকখানা থেকে হুকুম আসে 4টি পান সেজে পাঠিয়ে দিতে, তার তো ঠিক নেই। বউরা ঘুমিয়ে পড়েছে খবর পেলে তো গর্দান যাবে। তাছাড়া ভাত গরম রাখার উদ্বেগও তো আছে। উনুনের উপর হাড়ি দমে বসিয়ে রেখেও তো বেদম ঠান্ডা মরে যাবে। আর অতক্ষণ তাস পিটিয়ে এসে ক্ষুধার্ত পুরুষ যদি দেখে ঠান্ডা ভাত, তাহলে মেজাজ ঠান্ডা রাখা তাদের পক্ষে শক্ত বই কি। তবু ছুটির দিনের সঙ্গে অন্য সব দিনের তুলনাই চলে না। ছুটির দিনে আড্ডাটা বসে মধ্যাহ্ন ভোজনের পর মুহূর্ত থেকেই, চলে মধ্যরাত্রি পর্যন্ত। পান সাজতে সাজতে বউদের এবং তামাক সাজতে সাজতে ছোট ছেলেগুলোর প্রাণ বেরিয়ে যায়। মুহুর্মুহু হুকুম আসে, আর তামিল করতে তিলার্ধ দেরি হলেই আসে হুঙ্কার। সুবোধ বাদে বাকি 3 ভাই তাসের পোকা। সুবোধ একটু ঘুম কাতুরে, সকাল সকাল খেয়ে ঘুমোয়, আর ঘুমোতে যাবার আগে বলে যায়, তাস দাবা পাশা 3 কর্মনাশা, তোদের এই এক কর্মনাশায় নেশা ধরেছে। প্রভাস তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা বটে, এর থেকে ঘুমটা অনেক মূল্যবান বস্তু, কি বলো দাদা? সুবোধ লজ্জিত হয় না, বলে 100 বার, ঘুম হচ্ছে মগজের আহার, দেহের যেমন অন্ন, মগজের তেমনি ঘুম। প্রভাস অবশ্য এই নতুন জ্ঞান লাভে ধন্য হয় না, বলে অতি ভোজনটাও ভালো নয়। সুবোধ হাসে, অতি মানে? ভগবান ক ঘন্টা দিবালোক দিয়েছে, আর ক ঘন্টা অন্ধকার সে হিসেব কর। তুমি করো, বলে প্রভাস। প্রভাসের কথাবার্তার ধরনই ওই। গুরুজনের সঙ্গে বাক্যালাপে যে নম্রতার নীতি বলবৎ আছে, প্রভাস সেটা কদাচিৎ মানে। প্রভাসকেই সকলে সমীহ করবে এই নীতি চালু হয়ে গেছে সংসারে। এমনকি মুক্তকেশীও তার উকিল ছেলেকে রীতিমতো সমীহ করছেন। ওর বউয়ের দোষের দিকে দৃষ্টিক্ষেপটা কম করছেন এবং ছেলেকে প্রায়শই তুমি করে কথা বলছেন। প্রভাস যদি তাস খেলার বিরোধী হতো, নির্ঘাত বাড়িতে তাসের আড্ডা বসবার স্বপ্ন কেউ দেখত না, কিন্তু প্রভাসই এ যজ্ঞের হোতা। অতএব আড্ডা ক্রমশই আয়তনে বাড়ছে, দর্শক বন্ধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ছুটির দিনে পূর্ণিমার জোয়ার, তবে অন্য দিনেও কম নয়। প্রবোধ যখন ঘোড়ার গাড়ি করে মেজ বউকে নির্বাসন দিতে গেল, তখন তার মধ্যে যথারীতি পান দুডাবর শেষ হয়ে গেছে। রাতও প্রহর হয়। প্রবোধ বউকে পৌঁছে দিয়ে এসে মার কাছ থেকে ঘুরে সবে জুত করে বসেছে, এমন সময় দরজায় গাড়ি থামার শব্দ। বিতাড়িত হয়ে তাড়িত আবার ফিরে এসেছে। কিন্তু দর্জিপাড়ার গলির মধ্যেকার এই রুদ্ধ কপাটের ভিতর পিঠে প্রবেশ অধিকার কি সহজে মিলেছিল সুবর্ণর? মেলেনি। মাতৃভক্ত ছেলে প্রবোধ সদ্য জমে ওঠা খেলায় জল ঢেলে শ্বশুরের সামনে এসে দরজা আটকে দাঁড়িয়ে ঘাড় গুজে ঘোত ঘোত করে বলেছিল, না, এমনি ঢুকে পড়া চলবে না, আমার সাফ কথা, আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতে হবে। খেলা ফেলে প্রভাসও উঠে এসেছিল। তালুই মশাই কি মেয়েকে এক সন্ধেও 2টি খেতে দিতে পারলেন না? পারলাম নাই বলতে হবে বলে গাড়িতে গিয়ে উঠেছিলেন নবকুমার। ক্ষুব্ধ ক্রন্দন বিজড়িত সেই কণ্ঠস্বর ভিতরের ইতিহাসের আভাস প্রকাশ করল। সুবর্ণ খায়নি, জলটুকু পর্যন্ত না। গাড়িতে ওঠার সময় বলেছিল, কি দরকার বাবা, দর্জিপাড়ার সেই গলিটাতে যদি আবার গিয়ে ঢুকতেই হয়, তাদের হাড়ি অন্ন খেতেই হয়, তবে আর একবেলার জন্যে জাত নষ্ট করি কেন? সৌদামিনী গালে হাত দিয়ে বলেছিলেন, তুই যে দেখি তোর মায়ের উপর দিয়ে গেছিস সুবর্ণ, বাপের ঘরে খেলে তোর জাত যাবে? সময় বিশেষে তাও যায় বই কি পিসিমা। যাকে বাবা, গাড়ি একখানা ডাকো, বেশি রাত হবার আগেই পৌঁছে দিয়ে এসো।
অনেক কষ্ট তোমাকে পেতে হলো, এই যা। তা দরজা আটকানোর নাটকটা পাড়ার লোকে দেখেছিল বই কি। যারা তাস খেলছিল তারা, যারা আশেপাশের জানালায় মুখ দিয়ে দাঁড়িয়েছিল তারা, আর নিজ নিজ বাড়ির সামনের রোয়াকে যারা বসেছিল গা খুলে। বাড়ির বাচ্চা মেয়েদের একটা 5-6 হাতি শাড়ি পরে তারা তো বটেই। শেষ পর্যন্ত সে নাটকে জবনিকাপাত করলেন স্বয়ং মুক্তকেশী। মুক্তকেশীর তো আর এখন আবরুর বালাই নেই, তাই দরজার কাছে এসে বলেছিলেন, দৌড় ছাড় পেব, লোক হাসাস নে। মেজ বৌমা, যাও বাছা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না। না, সেদিন আর মুখে মুখে চাপা করেনি সুবর্ণ, বলেনি কেলেঙ্কারিটি তো আপনি ঘটালেন। সুবর্ণ শুধু ভিতরে ঢুকে গিয়েছিল, বাবার দিকে আর তাকায়নি। মুক্তকেশী উদাত্ত গলায় বলেছিলেন, কত ভাগ্যে বেয়াইয়ের পায়ের ধুলো পড়ল। দৌড় থেকে ফিরে যাবেন বেয়াই মশাই? একটু জল খেয়ে যেতে হবে। আজ থাক, আজ থাক বলে বোধ করে চোখের জল চাপতে চাপতেই গাড়িকে চালাতে বলছিলেন নবকুমার। খেলাটাই মাটি হলো আজ, যত সব ঝামেলা বলে প্রভাস ফের গিয়ে তাস ভাজতে বসল। চক্ষু লজ্জার দায়ে অগত্যা প্রবোধ। মনের মধ্যে একটা আহ্লাদের ঢেউ বইছিল বই কি। ঝোঁকের মাথায় আর স্ত্রৈণ অপবাদ ঘোচাতে করে বসেছিল কাজটা। মনের মধ্যে তো বিছে কামড়াচ্ছিল যে সাংঘাতিক সিংহরাশি মেয়ে কে বলতে পারে এ বিচ্ছেদ সত্যি চিরবিচ্ছেদ হলো কিনা। তেমন কাণ্ড ঘটলে কতদূর জল গড়াতো কে জানে। দ্বিতীয় পক্ষ এসে কি আর ভানুকানুকে দেখত, না চাপার সঙ্গে বনিয়ে থাকত? সে দুর্ভাবনা গেল। এখন মান ভাঙানোর খাটুনি, রাতটা ওতেই যাবে আর কি। কিন্তু সে রাতটা কি ওতেই গিয়েছিল প্রবোধের? সেই রাত্রের মধ্যভাগে ভয়ানক একটা শোরগোল ওঠেনি বাড়িতে? হ্যাঁ, ভয়ানক শোরগোলে উঠেছিল সুবর্ণর শাশুড়ির আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর চেষ্টায়। হলো না কিছুই, হলো শুধু ধাস্টামো। তবুও কেলেঙ্কারিটা তো হলো। ডাক্তার আনতে হলো সেই মাঝরাত্রিরে, আর থানা পুলিশের ভয়ে ডাক্তারকে দর্শনীর ওপর আবার ঘুষ দিতে হলো। যদিও গেলাস গেলাস নুন জল খাওয়ানো ছাড়া আর কিছুই করল না ডাক্তার। সে নির্লজ্জ ধৃষ্টতার প্রসঙ্গে জীবনভর অনেক লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়েছে সুবর্ণকে। এমনকি যে ভাসুর কখনো কিছু বলে না, সে পর্যন্ত বলেছে, বস্তা বস্তা নাটক নোবেল পড়ে এইটি হয়েছে আর কি। তা সত্যিই তো হয়েছে, পড়েছে সুবর্ণ, বস্তা বস্তাই পড়েছে। সেই বস্তা বস্তার কল্যাণে বস্তা বস্তা কথাও হয়তো শিখেছে, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধাস্টামো না হয়ে মুক্তিফলপ্রসূ হয় সে কথা শেখেনি। তা যদি শিখতে পারত তাহলে সুবর্ণলতার জীবননাট্যে সেখানেই জবনিকা পড়ে যেত। বিষের মাত্রা সম্পর্কে কোনোদিন কোনো জ্ঞানী যদি থাকতো সুবর্ণলতার। কিন্তু ও কথা থাক, এখন প্রবোধচন্দ্র আর সুবর্ণলতার যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো হয়েছে ওদের বড় ছেলের ঘরে, তাদের বেষ্টন করে ফুলের মালা দুলছে। প্রতি বছর শ্রাদ্ধবার্ষিকীতে শুকনো মালার বদলে নতুন মালা দেওয়া হয়। সার্থক জীবনের প্রতি মুহূর্তে ওই ছবিটা দেখে কে বলতে পারবে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হবার যত রকম পদ্ধতি আছে সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা। কিন্তু আশ্চর্য আশ্চর্য, শেষ পর্যন্ত ত্রুটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই। হয়তো ওটাই বিধিলিপির সুবর্ণ, নইলে কে কবে শুনেছে ছাদ থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ। অবশ্যই রান্নাঘরের ছাদ, একতলা, নিচু, তবু ছাদ তো পড়েছিল সেই ছাদ থেকে। তদবধি ছাদের সিঁড়ির দরজাটা বন্ধ করা থাকতো, চাবি থাকতো মুক্তকেশীর হাতে। মা গঙ্গাই কি দয়দাক্ষিণ্য দেখিয়েছেন কিছু? কিছু না। যোগে গঙ্গা স্নানের বায়না নিয়ে শাশুড়ির সঙ্গে চুপি চুপি গঙ্গা স্নানে গিয়ে দেখেছে, হয়নি, লাভ হয়নি। কেউ কোনোদিন এই সন্দেহ করেনি সুবর্ণ স্রেফ তলিয়ে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তাই চেষ্টা সফল হতো না। সঙ্গে যারা যেত তারাই সহসা ওর হাত ধরে টান দিত, যাচ্ছ কোথায়? এই ঘাটের কাছে, থাক না, অত এগোবার দরকার কি? কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবর্ণলতা? উমা শশী, গিরিবালা, বিন্দু এরাও তো থেকেছে ওই একই পরিবেশে। কই,
ওরা তো রাত দিন মরণের বাসনায় উদ্বেল হয়নি। হয়তো সত্যি মূল কারণ ওই বস্তা বস্তার নাটক নভেল, আর তো কারণ দেখা যায় না। কিন্তু সেই বস্তা বস্তার আমদানিকারক ছিল কে? ওই যুগের থেকে 50 বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তঃপুরে এসে ঢুকতো তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্রপত্রিকায় এসে ঢুকতোও তো। চলতি সাহিত্যের ওই খবরটা কি সে রাখত? ওই যোগানদার নাকি সুবর্ণলতার নির্দেশে খুঁজে আনতো? সুবর্ণলতার নির্দেশ। সুবর্ণলতা আবার নির্দেশ দিতে যাবে কাকে? তা ছিল একজন যে নাকি সুবর্ণলতার নির্দেশ মানতে পেলে কৃতার্থ হতো। খ্যাপাটে খ্যাপাটে ছেলেটা, ভালো নামের ধার কেউ ধারত না, দুলো নামেই বিখ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হাঁটতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা তার ধরত দুলো। সুশীলার কোনো এক দূর সম্পর্কের ভাগ্নে, সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো মামার বাড়ি, সুবর্ণকে বলতো মামি। সুবর্ণকে এই বই জোগাবার ভার নিয়েছিল সে। কেন নিয়েছিল কে জানে? হয়তো তার ক্ষয়পাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এই কারণ। সবাইকে খুশি করতে স্বাদ হতো তার। তাছাড়া মেজমামির উপর অহেতুক একটা টান ছিল দুলোর। বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথায় কোনোখানে তারা ছিল সমগোত্র। এবারের মেজ বউ যে একটু খ্যাপাটে, এ তো সর্বজন বিদিত। কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনতো দুলোই জানে। সুবর্ণলতা প্রশ্ন করলে বলতো, মল্লিকবাবুর বাড়ি থেকে আনি। মল্লিকবাবু যে সকল বই কেনে গো, টাকার তো আদিবোধই নেই। আর বলে, দুলোরে, লক্ষ্মী সার্থক হয় সরস্বতীকে কিনে। কি সূত্রে যে দুলো সেই লক্ষ্মীর বরপুত্র ও সরস্বতীর প্রিয়পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল, সে কথা বোধহয় দুলো নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলোর সেখানে অবাধ গতিবিধি। দুলো যথেচ্ছ বই আনে। ব্যাপারটা সন্দেহজনক। সুবর্ণরও হয়েছিল সন্দেহ। চুরি নয় তো? সে সন্দেহ ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্নে। বলেছিল, তুই তো নিজে পড়তে লিখতে জানিস না, বই চাইলে রাগ করে না? দুলোকে কেউ কখনো তুমি করে না, সুবর্ণও করল না। বলল, তুই তো পড়তে পারিস না, ওরা রাগ করে না? দুলো মেয়েদের মতো গালে হাত দিত। রাগ করবে? কি বলো? যারা বই পড়তে ভালোবাসে মল্লিকবাবু তাদের খুব ভালোবাসে। মেয়ে ছেলেরা পড়লে তো আরই। বলে, মেয়ে ছেলেরা যতদিন না মানুষ হচ্ছে ততদিন আর আমাদের দেশের দুঃখ ঘুচবে না। ওনার বাড়ির সবই তো ক অক্ষর গোমাংস। বলে, তুই একটা আমার ভক্ত জুটলি, তাও মুখ্যু। আমার কপালেই এই। আমি যদি পড়তে ভালোবাসতাম, মল্লিকবাবু বোধহয় আলমারি শুদ্ধ সব বই দিয়েই দিত আমায়। আচ্ছা মেজমামি, রাত দিন যে দেশের দুঃখটা করে মল্লিকবাবু, দেশের দুঃখটা কি? আছে দুঃখ, তুই বুঝবি না। সুবর্ণ উত্তেজিত হতো। দেশের কথা আর বলেন তোর মল্লিকবাবু? কত বলে, এক গাদা লোক আসে, আর ওই গপ্পই তো হয় বৈঠকখানায়। তুই শুনিস না সেসব কথা? সুবর্ণলতার স্বর চাপা, উত্তেজিত। দুলো মেজমামির এই ভাবের কারণটা বুঝতে পারে না। হেসে ফেলে বলে, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। কেন তা করিস? মনে রাখতে পারিস না? দুলো অবাক হয়েই বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখকে বরণ করতে বসবো? এ তো বেশ আছি। না, বেশ নেই। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখ, বুঝতে হবে সেটা। দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজমামিটি দেখছি একই জাতের পাগল। তারপর বলে বসতো, মল্লিকবাবু ঠিক তোমার মতন কথা বলে। তোমাকে যদি দেখতে পেত, নির্ঘাত খুব ভালোবাসতো। দেখার ইচ্ছেও রয়েছে। সুবর্ণর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে ওঠে, দূর বোকা ছেলে, বলতে নেই ও কথা, খবরদার আর ও কথা মুখে আনিসনি। দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলছিল কিনা সেদিনকে? কি বলছিল? বলছিল, মেয়ে মানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখলে আহ্লাদ হয়। তোর মেজমামিকে আমার দেখতে ইচ্ছে করে। দুলো, চুপ চুপ, একদম চুপ। খ্যাপা ছেলেটাকে থামিয়ে দিতে সুবর্ণ।
কিন্তু থামতে পারত না নিজের ভিতরের দুরন্ত বাসনার ঢেউকে। সুবর্ণর কি ইচ্ছে করে না বই ভর্তি আলমারি সাজানো সেই স্বর্গীয় ঘরটাকে আর সেই ঘরের মালিককে দেখতে, যাকে সুবর্ণ দেবতা রূপে কল্পনা করে রেখেছে? তা দেবতা ছাড়া আর কি? যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সার্থকতা সরস্বতীকে আহরণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই সে। সংসারে এইসব মানুষও আছে। তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন। সুরেন বাড়ুজ্জে, বিপিন পাল, এদের সঙ্গে নাকি চেনা জানা আছে। রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কি অলৌকিক কথা! অথচ ওর বউ নাকি ওসব দুচক্ষের বিষ দেখে। নাকি রাত দিন বাড়িতে গোবর জলের ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে। আশ্চর্য, আশ্চর্য! পৃথিবীটাই কি তাহলে এইরকম? একখানা পত্রিকায় প্রবন্ধ পড়েছিল সুবর্ণ ময়াল সাপের কথা নিয়ে। ময়াল সাপ নাকি হিমশীতল আলিঙ্গনে গায়ের উপর পাকে পাকে এঁটে বসে। চোখে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে, সে চাপ ক্রমশ বজ্র কঠিন হয়ে বসে থাকে। সেই অদৃশ্য নিষ্ঠুর পেছনে বাইরের চেহারাটা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে অধিকৃত শিকারের হাড়গোড়। পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবর্ণ। অন্য আরেকটা কিসের সঙ্গে যেন ওই সাপটার প্রকৃতির মিল খুঁজে পাচ্ছিল। ঠুকঠুক করে জানালায় টোকা পড়ল। উৎফুল্ল মুখে উঠে বসল সুবর্ণ। আবার বই? দুলোর ওপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণর এতটা বয়সে একমাত্র খ্যাপাটে ছেলেটার মধ্যে অকারণ ভালোবাসার প্রকাশ দেখেছে। জানালায় টোকা, এটা বই আনার সংকেত। একতলার একটা গলির পাশের ঘর বেছে নিয়েছে সুবর্ণ দুপুরবেলার বিশ্রামালয় হিসেবে। এখান থেকে এই পদ্ধতিটায় কাজ সহজে হয়। দুলো জানালায় টোকা দেয়, সুবর্ণ জানালা খুলে দেয়। সেই পথে বই প্রেরণ করে দুলো। এছাড়া উপায় কি? নিত্য এত নাটক নভেল সরবরাহ করছে দেখলে দুলোকে পাশ পেটে কাটবে না এ বাড়ির গিন্নি আর তার ছেলেরা? এ ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদবালায়ের ঘর। সিঁড়ির ওপর চিলেকোঠা তো নেই, তাই এই প্রায় পাতাল ঘর। ভিতরের অন্ধকার অন্ধকার দালানের দিকে একটা মাত্র দরজা, আর পিছনের অন্ধকার অন্ধকার গলির দিকে দুটো জানালা। আয়তনের অনুপাতে যাদের গবাক্ষ বলাই সঙ্গত। এই জানালা দিয়ে সরু যে দুটি আলোকরেখা ঘরে প্রবেশ করে, সেই হচ্ছে সুবর্ণর আলোকবর্তিকা। ওইটুকুকে সম্বল করে যে পড়তে পারে সে বোধ করি সুবর্ণ বলেই। একদা ভাড়ার ঘর থেকে একটা নরবরে চৌকি বাতিল করে এ ঘরে ফেলে রাখা হয়েছিল। সেটাই সুবর্ণর রাজসজ্জা। এ ঘরটা বেশ ঠান্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ। না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল ডাল বাছার কাজ করতে হয় না বউদের। তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠছে, তারাই করে। তাছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণর এই মোতাতুটি চাই। চৌকির মাথার কাছের জানালা খুলে বই পড়ছিল সুবর্ণ। বাকি জানালাটা বন্ধ ছিল, টোকা পড়েছে সেটাতে। সহাস্য মুখে চৌকি থেকে নেমে এসে জানালাটা খুলে দিয়ে চুপি চুপি বলে, আবার পেয়েছিস আজ? 4টে। দুলো বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে। দুলোর মুখে যেন একটা চাপা আনন্দ উচ্ছ্বাস। এ কি শুধুই বইয়ের আহ্লাদ? সরু জানালা ঘেঁষাঘেঁষি গড়াতে একটি একটি করে বই টেনে নিতে হয়। বইগুলো শেষ করেই বলে ওঠে দুলো, কপারটা হাট করে খুলে এখানটায় দাঁড়াও তো মেজমামি। কেন রে? বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ। দুলো ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে নিশ্চুপের ইশারা করে, নিচু গলায় বলে, আছে মজা, দাঁড়াও। কাঠের গড়াদেতে মুখটা চেপে ধরে সুবর্ণ বাইরেটা দেখবার চেষ্টা করে। কোথায় দুলোর মজা অবস্থান করছে। ইতস্তত চাইতেই চমকে উঠল। সিঁদুরের মতো লাল হয়ে উঠল মুখটা। পরক্ষণেই মাথাটা সরিয়ে নিয়ে চৌকির উপর এসে বসে পড়ল। এই মজা? বুকা ছেলেটার একই কাণ্ড। কাকে ডেকে এনেছে ও জানালার নিচে? সন্দেহ নেই ওই মল্লিকবাবু। না বলে দিলেও বুঝতে অসুবিধা হয় না। ছি ছি, এ কি করে বসলো দুলো? অথচ অনেক বুদ্ধি খাটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো।
এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশি হবে এমন একটা ধারণা জন্মে গিয়েছিল। অতএব ভেবে নিয়েছিল সেই খুশিটা করতে হবে। চালাকি একটু করতে হয়েছে। মল্লিকবাবুকে বলতে হয়েছে মেজমামির একান্ত ইচ্ছে তোমায় একবার দেখে। বলে, এত বই কেনে আবার অপরকে পড়তে দেয়, কেমন সেই মানুষটি, একবার দেখতে স্বাদ হয় রে দুলো। প্রায় বলেছে, রোজই বলেছে। এ কথাও বলেছে মেজমামি যদি মেয়ে মানুষ না হতো নিজেই আসতো। ওরও তো আবার আপনার মতন দেশের দুঃখর বাই। অবশেষে এই ঘটনা। ভদ্রলোক হয়তো ভদ্রতার বশেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছেন, কিন্তু সুবর্ণর সেসব জানবার কথা নয়। তাই সুবর্ণ ভাবে, ছি ছি, উনি বা কেমন? তবে কি সুবর্ণ যা ভাবে তা নয়? বোকা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বই ঘুষ দেওয়াটাই কি তাহলে এই উদ্দেশ্য? কিন্তু তাই কি? সেই মুহূর্তের দেখাতেও উজ্জ্বল কান্তি সেই মানুষটার দুই চোখে যে দৃষ্টি দেখেছে সুবর্ণ, সে কি অসৎ চরিত্র, পুরুষের লুব্ধ দৃষ্টি? তা তো নয়। সে দৃষ্টিতে যেন সসম্ভ্রম পুজো। সে দৃষ্টি আর কবে কোথায় দেখেছে সুবর্ণ? দুলো ভেবেছিল ঘটনান্তে ঘুরে সদর দরজা দিয়ে বাড়ি এসে ঢুকবে সে, এবং মহোৎসাহে রসিয়ে রসিয়ে গল্প করবে কেমন করে এমন কৌশলটি করেছে দুলো। কিন্তু মেজমামির সেই মুহূর্তের ভঙ্গিতেই সব সাহস উবে গেল তার। সর্বনাশ করেছে, মেজমামি রাগ করেছে। অথচ বেচারা কত আশায় স্বপ্ন দেখতে দেখতে আসছে, পলায়ন করা যাক বাবা। কিন্তু দুলোর সেদিন পলায়ন করা হয়নি। এই ভয়ঙ্কর কাণ্ডটি চোখে পড়েছিল আর কারো নয়, প্রভাসচন্দ্রের চোখে। শরীরটায় তেমন জুত ছিল না বলে অসময়ে কোর্ট থেকে ফিরে আসছিল। দূরে থেকে দেখলো দুটো লোক যেন গলিতে ঢুকলো। একটা তো দুলো, আরেকটা। ধীরে ধীরে ওদের পিছু নিয়েছিল প্রভাস। তারপরে চোখে পড়ল এই দুর্নীতিপূর্ণ দৃশ্য। একটি সুকান্তি ভদ্রলোক ফিনফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে, মিহি ধুতির লম্বা কোঁচা, মেজ বউয়ের বিশ্রাম ঘরের জানালার নিচে গিয়ে দাঁড়ালো। যেন জুলিয়েটের রোমিও, যেন যমুনা তীরের কেষ্ট। দুলো হারামজাদা কি যেন একটা জিনিস পাচারও করলো জানালা দিয়ে। এতেও পুরুষের রক্ত টকবগিয়ে ফুটে উঠবে না? বংশমর্যাদার চেতনা নেই মুক্তকেশের ছেলেদের? এ যদি প্রবোধ হতো, খুন একটা হয়েই যেত আজ মুক্তকেশীর গলিতে। হয় দুলো, নয় ওই প্রেমিকটি। প্রভাস বলেই প্রাণে বাঁচল। লোকের গায়ে হাত দিতে বেঁধেছে, দেখেই বোঝা যাচ্ছে বড় লোকের ছেলে। পরে মোচড় দিয়ে উকিলের ঘরে কিছু এনে ফেলতে হবে। তাই শুধু রূঢ় কথা, নাম ঠিকানা জেনে নেওয়ার উপর দিয়েই গেল। কিন্তু দুলো, কুটুমের ছেলে বলে কি রেয়াত করা হলো তাকে? না, তা হয়নি। দুলোর বুদ্ধিটা কম, গতরটা কম নয়। পাড়ার লোকে তাকে গুন্ডা নামে ডাকত। সেই দুলো সেদিন মার খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছিল। চাঁদা করে মেরেছিল পাড়ার লোকেরাও। জড়ো কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত লটকে পড়েছিল ছেলেটা। কিন্তু ওইটুকুই কি ঝড়? মরে তো আর যায়নি যে ঝড়কে ঝড় বলা হবে। গায়ের ব্যথা মরতে কতদিন লাগবে? ঝড়টা অন্য মূর্তিতে বাড়ির উপর আছড়ে পড়েছিল। এবাড়ির মেজ বউ রাস্তায় বেরিয়ে এসে আধমরা ছেলেটাকে ওই হিংস্রতার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। মাথার ঘোমটা খুলে আর গলা তুলে বলেছিল, তোমরা মানুষ না কসাই? বলেছিল, ওকে কেন মারো, আমাকেও মারো। এ মার তো দুলোর প্রাপ্য নয়, আমার প্রাপ্য। বলেছিল, আমায় যদি মেরে শেষ করতে তোমরাও রেহাই পেতে, আমিও রেহাই পেতাম। শুধু যে গলায় খুলেছিল তাই নয়, ছেলেটাকে হিচড়ে টেনে নিতে নাকি পাড়ার পুরুষদের হাতে হাত ঠেকেছিল তার। এরপর যে একটা ভয়ানক ঝড় উঠবে তাতে আর আশ্চর্যের কি আছে? সে ঝড়ের তুলনা মেলে চৈত্র বৈশাখের সন্ধ্যায়, কাল বৈশাখীতে। সে ঝড়ে গাছ পড়ে, চাল ওড়ে, পাকা বাড়ির দেওয়াল শুদ্ধ দোলে। যেমন ঝড়ে দর্জিপাড়ার এই গলিটা উদ্দাম হয়ে ওঠে, বিভৎস হয়ে ওঠে। 10-12টা বাড়ির বাঁশি উনুনের ছাই, উচ্ছিষ্ট ভাত আর এটো শালপাতায় উপচে পড়া ডাস্টবিনটা
উল্টে গড়াগড়ি খেতে থাকে। পাতা আর নোংরা কাগজের টুকরো ঝাপটে এসে গৃহস্থের ঘরের মধ্যে এসে ঢোকে। সমস্ত গলিটা আবর্জনার কুণ্ডে পরিণত হয়। সেই কালবৈশাখীর ঝড় উঠল সেদিন মুক্তকেশীর বাড়িতে। এতদিনে টের পেয়ে গেছে সবাই, নির্জনে নিচের তলার ঘরে বিশ্রাম করার বাসনা কেন সতীলক্ষ্মী মেজ বউয়ের। তেজি পাজি হারামজাদি, এটাই জানতো সবাই। এখন তো দেখা গেল কতখানি নষ্ট, কত বড় জাহাবাজও। মুক্তকেশী বলেছিলেন, মানুষের রক্ত যদি তোর গায়ে থাকে তো ও বউকে লাথি মেরে মেরে ফেলবে বো, আর যদি জন্তু জানোয়ার হোস তো পরিবারকে মাথায় করে ভিন্ন হয়ে যা। নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর করতে মুক্তবামুনি পারবে না। ডান হাতে টুকটুকে করে মাজা তামার ঘটি, বা কাঁধের উপর গামছায় মোড়া ভিজে কাপড়ের পুটলি, পিছনে বছর 6 একটা মেয়ে। কাশী মিত্রের ঘাটের কাছাকাছি একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন মুক্তকেশী। মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, দৌড়টা ঠেল দেখি, আমি আর ছোবো না। কারো বাড়ির বাইরের কপাটে হাত দেন না মুক্তকেশী, কারণ রাস্তার ধাঙরদের ঝাঁটার ধুলো যে উড়ে উড়ে এইসব কপাটে এসে পড়ে এ কথা আর কারো হুঁশের মধ্যে না থাকুক, মুক্তকেশীর অবশ্যই আছে। মেয়েটা দরজাটায় সজোরে একটা ধাক্কা দিয়ে প্রায় হুমড়ি খেতে খেতে রয়ে যায়। দরজাটা আলগা ভেজানো ছিল মাত্র। মুক্তকেশী ভেতরে ঢুকে এসে হাঁক পারেন, যোগু, ও যোগু, আছিস নাকি? যোগু মুক্তকেশীর ভাইপো, এবং এই পুরনো দোতলাটি মুক্তকেশীর ভাইয়ের বাড়ি। ভাই অবশ্য গত হয়েছেন অনেক কাল, আছেন বিধবা ভাজ শ্যামা সুন্দরী। তা যোগুর বদলে তার গলায় পাওয়া গেল। ননদিনীর সাড়া পেয়ে অন্যান্য দিনের মতো ছুটে এলেন না তিনি, কোথা থেকে যেন সাড়া দিলেন। থাকবো না তো আর যাবো কোন চুলায়? পেরুর মন্দিরে বসে ফোঁটা চন্দন কাটছে বোধহয়। গঙ্গা স্নান ফেরত প্রায়ই একবার ভাইপোর বাড়ি ঘুরে যান মুক্তকেশী। ভাজের সহাস্য অভ্যর্থনা জটেই। আজ এরকম দুরাগত বংশীধ্বনির হেতু? যেন বন্ধ ঘরের ভেতর থেকে সাড়া আসছে। মুক্তকেশী অবাক হয়ে বলেন, তুমি কেমনে কথা কইছ বউ? এই যে জমের দক্ষিণ দোর থেকে। লক্ষ্মী ছাড়া হাড়হাবাতে ছেলে ছেকল তুলে রেখে দিয়েছে। ওমা, শিখি কথা। মুক্তকেশী এগিয়ে আসেন। পিছনের মেয়েটা হঠাৎ হিহি করে হেসে ওঠে। মামি ঠাকুমাকে ঘরে বন্ধ করে রেখেছে। মুক্তকেশীর মুখেও একটু হাসি ফুটে ওঠে, তবে সেটা গোপন করে তাড়া দিয়ে ওঠেন, মরণ আর কি, হেসে মরছিস যে। তারপর কপাটের শিকলটা খুলে দেন ছড়াত করে। রান্নাঘরের মধ্যে বসে কুটনো কুটছিলেন শ্যামাসুন্দরী। মুক্তকেশী ঢুকতেই বটিটা ঠেলে রেখে উঠে দাঁড়ালেন। মেয়েটা আরেকবার হেসে ফেলে পরনের বউপাগলা শাড়িখানার আঁচলটা মুখে চাপা দিয়ে বলে, মামি ঠাকমা বুঝি দুষ্টুমি করছিলে? তবে জ্যাঠামশাই শাস্তি দিয়ে গেছে? শ্যামাসুন্দরী এ হাসির উত্তরে হাসেন না, বিরক্তি কুঞ্চিত স্বরে বলেন, দুষ্টুমি কেন, জন্ম জন্ম মহাপাতক করেছিলাম, তাই এত শাস্তি ভোগ করছি। মুক্তকেশী মেঝে বসে পড়ে বলেন, হলো কি? কি হলো তা জানে জম। আদালতে আজ নাকি মামলার দিন আছে, তাই আমার মাতৃভক্ত সন্তান মায়ের পদদক্ষে যাত্রা করবেন। মুক্তকেশী মামলা সম্পর্কে কিছুটা অবহিত আছেন। দেশের জমিজমা নিয়ে মায়ের নামে মামলা ঠুকে বসে আছে যোগু। জমিজমা, বাগান, পুকুর আছে বেশ কিছু, সব জ্ঞাতিরা খাচ্ছে। তাই শ্যামাসুন্দরী এই জ্ঞাতি ও দেওর ও ভাসুর পদের কড়া নির্দেশ দিয়েছেন, এই জবরদখলটি ত্যাগ করে তোমরা মানে আমার প্রাপ্য অংশের টাকাটি ফেলে দাও। যোগু মাকে চোখ রাঙিয়েছে, বলি প্রাপ্য কার, তোমার না আমার? ওসব আমার ঠাকুরদার বই, তোমার ঠাকুরদার নয়। তুমি পরের বাড়ির মেয়ে, উড়ে এসে জুড়ে বসে রমানাথ মুখুজ্জের ভিটে থেকে তার বংশধরদের তাড়াবার কে হে? অতপর মায়ে বেটায় লেগে গেছে লাগ, ঝমাঝম, ফলশ্রুতির নালিশ। শ্যামাসুন্দরী দেবী জগন্নাথ মুখুজ্জের ন্যায্য সম্পত্তির উপর অনধিকার হস্তক্ষেপ করছেন। মুক্তকেশী জানেন এ কথা, কিন্তু দরজা বন্ধর ব্যাপারটা রহস্যজনক। তাই হেসে ফেলে বলেন, মায়ের সঙ্গে মামলা লড়ে পদদক জল খেয়ে জিততে যাবে? তা বেশ,
কিন্তু ছেকল কেন? শ্যামা সুন্দরী উত্তর দেবার আগেই পেছন থেকে উত্তর দিয়ে ওঠেন শ্রীমান যোগু। বাজখাই গলায় বলে ওঠে, ছেকল কেন? বলুক বলুক, ওই নিকষা বুড়ি নিজেই বলুক ছেকল কেন। একদণ্ড পুজোয় বসেছি, অমনি ননদের কাছে ছেলের নামে লাগানো ভাঙানো হচ্ছে, কেমন? যোগু একটা তাচ্ছিলের হুঙ্কার ছাড়ে। পরনে ফর্সা হলদেটের রং, একখানা খাটো বহরের কেটে ধুতি, লোমশ বুকের উপর এক ছোড়া রুদ্রাক্ষের মালা, কপালে রক্তচন্দনের ফোঁটা। পিসির গলার সাড়া পেয়ে নিঃশব্দে এসেছে দোতলা থেকে। শ্যামা সুন্দরী মুখ বাঁকিয়ে বলেন, শোনো ঠাকুরজি, নদেরচাঁদ ভাইপোর বাক্যি শোনো। তোর নামে লোকের কাছে লাগাতে বসবো, এত সস্তা জীব আমার নয় রে লক্ষ্মী ছড়া। শুনে যাও পিসি, শুনে যাও, যোগু দরাজ গলায় বলে। দেখো পেটে পেটে কি শয়তানির প্যাচ, হবে না? দাদামশাইটি আমার কেমন ঘুঘু ছিলেন, নাম করলে হাড়ি ফাটে, তারই কন্যে তো। যেই শুনেছে আজ মামলার দিন, অমনি পা নুকিয়ে বসে আছে। হেতু না পাছে জবরদস্তি করে পদদক জলটুকু নিই। আমিও বাবা তেমনই বজ্জাত, দিয়েছি দরজায় ছেকল তুলে, বেরোতে তো হবে এক সময়, দেখি তখন কেমন করে পা আটকায়। পুজো সেরে এসে ওই চৌকাঠে জল ঢেলে ওত পেতে বসে থাকতাম। ছেকল খোলা পেয়ে যেমনি না বেরোবে, পড়বে তো পা জলের উপর, সেই জল চেটে মেরে দেব। নিজের বুদ্ধি গরিমায় হা হা করে হেসে ওঠে যোগু। শ্যামা সুন্দরীর তেলে বেগুনে জ্বলে ওঠেন, ওরে আমার মাতৃভক্ত পুত্তুর রে, 24 ঘন্টা মাকে পাশ পেরে কাটছেন, মায়ের নামে মামলা ঠুকে রেখেছেন, আবার ঢং করে আসেন চন্নামেত্তর খেতে। জুতো মেরে গরুদান। সমর্থনের আশায় ননদের দিকে তাকান শ্যামা। মুক্তকেশী কিন্তু ভ্রাতৃবধূর কথায় সমর্থন করেন না, অসন্তুষ্টভাবে বলেন, তা বললে কি হবে বউ, এ তোমার অন্যায্য কথা। তুমি যদি স্বামীর মরণকালে তার কানে বিষ্মন্তর ঝেড়ে পেটের বেটাকে বঞ্চিত করে যথাসর্বস্ব নিজের নামে লিখিয়ে নিয়ে থাকো, ও কেন হকের ধন ছাড়বে? এ হলো ন্যায্য দাবির কথা, তা বলে ছেলের তুমি মাতৃভক্তির কসুর পাবে না। আজ এ পর্যন্তই। পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ 8ম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।